স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছে আমি আকাশ হাসান। এবার বিস্তারিত। বিচ্ছিন্ন কিছু সংঘাতের উত্তাপ নিয়ে দ্বিতীয় ধাপের 7টি পৌরসভার নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে শেষ হবে সব ধরনের প্রচারণা। শনিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। 28টি পৌরসভায় হবে ভোট গ্রহণ, হবে ইভিএমে ও 31টি হবে ব্যালটে। বৃহস্পতিবার নীলফামারী সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে ওই পৌরসভায় ভোট স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় আচরণবিধি পালনে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। প্রতিটি পৌরসভায় একজন মেয়র, 3 জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও 9 জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। এদিকে গেল দুদিনে চট্টগ্রাম ও ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন 3 জন। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শনিবার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম ও ফখরুল হাসান পলাশ। প্রথমে সিরাজগঞ্জে যাচ্ছি, সাইম যুক্ত হচ্ছেন। সাইম, শেষ সময় প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনাকে জানিয়ে রাখি, আগামী 16 জানুয়ারি সিরাজগঞ্জে 5টি পৌরসভায় নির্বাচন হবে এবং এই 5টি পৌরসভার মধ্যে কিন্তু একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছে। বাকি 4টি যে রয়েছে সেই 4টিতে কিন্তু মেয়র এবং কাউন্সিলরদের যে প্রচারণা শেষ মুহূর্তে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসলে এই 4টি পৌরসভা যে মেয়র পদে নির্বাচন হবে, এই মেয়র পদের কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেটা কিন্তু শান্তশিষ্ট। ইতিমধ্যে কিন্তু যে বিএনপি মেয়র প্রার্থী রয়েছে তারা কিন্তু অভিযোগের পাহাড় তুলেছেন যে আসলে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আসলে উত্তপ্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ শহরে সদর পৌরসভার যে বিএনপি প্রার্থী রয়েছে তার সাথে একটু কথা বলবো। সাইদুর রহমান বাচ্চু, এই শেষ মুহূর্তে প্রচারণা কেমন চলছে আপনাদের? আসলে গত কয়েকদিন হলো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ 2 দিন হলো প্রচারণা আমাদের খুব বিঘ্নের সৃষ্টি হচ্ছে। কারণ আমাদের বিরুদ্ধে 2টা মামলা দেওয়া হয়েছে নেতাকর্মীদেরকে, এবং নেতাদের কর্মীদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এবং আপনার হচ্ছে আওয়ামী লীগের যে প্রার্থী উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলছেন যে ভোট দিলেও আমি মেয়র, ভোট না দিলেও আমি মেয়র। এবং ওনারা অলরেডি ভোট কাটার জন্য 2-3টা গ্রুপ তৈরি করেছে যাতে বিএনপি নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যেতে না পারে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আপনি এই অবস্থায় কি প্রত্যাশা করছেন প্রশাসনের কাছে? না, আমি প্রশাসনের কাছে আজকেও গিয়েছিলাম, ওনারা বলেছে, আমাকে আশ্বস্ত করেছে যে যারা ওয়ারেন্টের আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু ভোট ফেয়ার ভোট হবে, উনি এই কথা বলেছেন। তারপরেও আমি বলতে চাই, ফেয়ার ভোট হলে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে ভোট দিবে। কিন্তু তারপরেও আমি আশঙ্কা করছি আসলে ফেয়ার ভোট না করার জন্য, কারণ যেহেতু ওনারা ক্ষমতাসীন দল, 18 সালের নির্বাচন এইভাবে করেছে, 14 সালের নির্বাচন এইভাবে করেছে, সিরাজগঞ্জের নির্বাচন এইভাবেই করতে চায় তারা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আকাশ যে এই যে নির্বাচনের যে শেষ মুহূর্তে প্রচারণা, শুধু মেয়র না, কাউন্সিলর প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই অবস্থায় কিন্তু 16 আজকে নির্বাচনের প্রচারণা শেষ হবে। সাধারণ মানুষ বলছে নির্বাচনের দিন যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ঘরে ফিরতে পারতে, এমন পরিবেশে কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের ভোটের প্রচারণা সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আকাশ আপনার কাছে। এবার যাব দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ। প্রচারণার সর্বশেষ খবর জানতে চাই আপনার কাছে, কেমন দেখছেন শেষ দিনের প্রচারণা? আকাশ, আপনাকে ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি আপনাকে, দিনাজপুরের 16 তারিখের যে পৌর নির্বাচন, এই নির্বাচনে কিন্তু মোট 3টি পৌরসভায় কিন্তু ভোট অনুষ্ঠিত হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পৌরসভাটি হচ্ছে দিনাজপুর পৌরসভা, এবং এই সদরের পৌরসভা নিয়ে কিন্তু সবারই বেশ জল্পনা কল্পনা রয়েছে, এবং এখানে নির্বাচনী প্রচারণা কিন্তু বেশ জোরে সোরে হচ্ছে, এবং 5 জন মেয়র এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং 5 জন মেয়রের প্রতিজনই কিন্তু বিভিন্ন দলের ব্যানারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে। তো আমি এই মুহূর্তে একজন ভোটারের সাথে যদি কথা বলি, আসলে আপনারা কিরকম মেয়র নির্বাচিত করবেন? নাগরিক হিসেবে আসলে আমাদের যা ন্যায্য অধিকার পৌরসভার কাছ থেকে পাওয়ার, সেটা থেকে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছে নানানভাবে।
আমরা একটা বঞ্চিত মুক্ত নাগরিক সেবা এবং সর্বোচ্চ নাগরিক সেবাটাই কামনা করি বর্তমান মেয়রের কাছে, অর্থাৎ বর্তমান মানে আগামী দিনে যিনি আসবেন আমাদের কাছে। অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ অতীতের অনেক বিতর্ক আছে, অনেক তর্কের জায়গা তৈরি হবে, সেটি নয়। আগামী দিনে একটি সুস্থ, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, সত্যিকার কথা বলতে দিনাজপুর পৌরসভা নিয়ে আমার অনেক দুঃখ, অনেক কষ্ট। এই দুঃখ কষ্টের বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই। আগামী দিনে একটা সৎ, যোগ্য এবং ন্যায্য অধিকার যিনি মানুষের আদায় করতে পারবেন, এরকম একজন মেয়রকে কামনা করছি। আকাশ, আপনি শুনছিলেন আসলে ভোটাররা যেমনটি বলছিলেন যে একেবারে সৎ, যোগ্য এবং সুন্দর একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবে, যারা কিনা আগামী পৌরসভাকে একটি সুন্দর পৌরসভা হিসাবে উপহার দিবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর পৌরসভা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে আকাশ। আপনাকে ধন্যবাদ। দর্শক, পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পলাশ এবং সায়েম। সাম্প্রতিক সময় সত্যবচন দিয়ে রাজনীতিতে আলোচনার শীর্ষে আসা নোয়াখালীর বসুরহাট পৌরসভা চেয়ারম্যান প্রার্থী কাদের মির্জার বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী। নিউজ 24-কে তিনি বলেন, কোনো ব্যক্তি বিশেষের কথা শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে পারবে না। তিনি যে ভাষায় জাতীয় নেতাদের নিয়ে কথা বলছেন তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের নোয়াখালীর নেতা ওবায়দুল কাদের, এদের বাইরে কারো কোনো অবস্থান নেই। আমরা যারা রাজনীতি করছি, আমরা সব কিন্তু শক্তি কিন্তু আমাদের ওই দুইজন। অনেকে অনেক ভাষায় কথা বলে, এটা হয়তো প্রতিহিংসা বা হিংসাপরায়ণের কোনো ব্যাপার আছে বা পারিবারিক কোনো ব্যাপার আছে। পারিবারিক জিনিসটাকে উদ্ঘাটন করে গোটা দেশটাকে আলোচিত করা, এটা সমুচিত না। আমাকে বা বিভিন্ন এমপিকে জড়িয়ে, এমপি তো একটা ইউনিয়নের চেয়ারম্যানের তুল্য নয়, এমপি তো অনেক বিশাল ব্যাপার, কিন্তু যাচ্ছে তার সেটা হেটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো একটা সময় হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পারবেন। কী কারণে এইভাবে সবাইকে মিলে, আমাদের হানিফ ভাই উচ্চ পর্যায়ের নেতা, আমরা তাকে প্রচণ্ড সম্মান করি, সে নেতাকে নিয়ে আহমেদ ভাই, সেই নেতাকে নিয়ে, এগুলো আসলে উচিত না। এমনকি আমাদের নেত্রীকে নিয়েও কথা বলে এবং আমাদের কাদের ভাইকে কথা বলে, এটা আসলে কি লক্ষণ আমার বোধগম্য না। তবে আমরা নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, একজন দুজনের জন্য এটা আপনারা এটা ভাবেন না যে নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না। তবে আমি এটুকু বলতে পারি, আওয়ামী লীগের জয়ের জন্য শেখ হাসিনার নির্দেশে আমাদের যা যা করার দরকার, আমরা আওয়ামী লীগকে জিতানোর জন্য চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা আছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছে সরকার। 4টি জেলার বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তবে শুধু ভাতার ওপর নির্ভরশীল না থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী কাজ করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার কার্যক্রমেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। পৌঁছাতেই হবে, আর সেই লক্ষ্যটা কি উৎসর্গ করে দিয়ে। The woods are lovely, dark and deep. I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. অন্ধকার, ঘন অন্ধকার বনায়ন দেখতে সুন্দর, কিন্তু আমাকে এই ঘন অন্ধকারের সেই ঘন গভীর জঙ্গল পার হতেই হবে এবং আমার চলার পথ শেষ নেই। মাইলের পর মাইল আমাকে যেতে হবে। আমাকে ক্লান্ত হলে চলবে না, ঘুমালে চলবে না। আমার অভিষ্ট লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। আর সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হলো এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। যে স্বপ্নটা দেখেছিলেন আমার বাবা, যে তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন। দেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় 9 সদস্য আত্মসমর্পণ করেছেন। র্যাব সদর দফতরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও
ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে বৃহস্পতিবার সকালে তারা আত্মসমর্পণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি জঙ্গিদের তাদের পরিবারের হাতে তুলে দেন। র্যাব জানায়, বিশ্বের অন্যান্য দেশের মতো জঙ্গিদের সঠিক প্রক্রিয়ায় ডি-রেডিক্যালাইজেশন করে জঙ্গিবাদ থেকে ফিরে আনতে কাজ করছেন তারা। দীর্ঘ সময় কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের উগ্র আদর্শকে ধ্বংস করা হয়েছে। আত্মসমর্পণ করা জঙ্গি সদস্যদের মধ্যে আছেন জেএমবির 6 জন এবং আনসার আল ইসলামের 3 জন সদস্য। আমরা যারা ভুল করে ফেলছে কিংবা ভুল পথে চলেছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও তাই। আমরা সেই জন্য র্যাব ডিরেডিক্যালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কাউন্সিল যে করেছে সেটাকে আরও শক্তিশালী করে তার মাধ্যমে আমরা সবাইকে রিহ্যাবিলিটেট করার জন্য আমরা প্রচেষ্টা থাকবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষাঙ্গনে সহাবস্থান নেই বলেই ছাত্ররা তাদের দাবি আদায় ব্যর্থ হচ্ছে বলে মনে করেন এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আমানুল্লাহ আমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন সবাই একটি রাজনৈতিক দলকে সমর্থন করায় বাকি ছাত্রদের মধ্যে সহাবস্থান নষ্ট হয়েছে। গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে ছাত্রদের দৃঢ় মনোবল নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সর্বদলীয় ছাত্র ঐক্যের এই নেতা। মারুফা রহমানের প্রতিবেদন। 90-এর ডাকসু ভিপি আমানুল্লাহ আমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল ভূমিকা রাখার অভিজ্ঞতা স্মরণ করে সর্বদলীয় ছাত্র ঐক্যের এই নেতা জানান, ঐতিহাসিক আন্দোলনগুলোতে ছাত্রদের যে ভূমিকা ছিল সেটি এখন আর নেই। কেন ছাত্ররা পারছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সহাবস্থান নেই। বিভিন্ন ছাত্র সংগঠনের হলে তারা একই সাথে অবস্থান করতে পারছে না। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে হল প্রভোস্ট থেকে শুরু করে যাদেরকে এখন এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে দায়িত্বে রাখা হয়েছে তারাই আজকে সেই একটি দলকে সমর্থন করছে এবং ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, ছাত্রদের যে অধিকার, সেই অধিকার থেকে ছাত্র সমাজকে বঞ্চিত করা হচ্ছে। তিনি মনে করেন, শিক্ষাঙ্গনের সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করলে ছাত্ররা আবারও আগের মতো জাতীয় ইস্যু সহ ন্যায়সঙ্গত দাবিগুলোতে তাদের ভূমিকা রাখতে পারবে। এখন যখনই ক্যাম্পাসে কোনো প্রতিবাদের ঝড় ওঠে, যখনই ক্যাম্পাসে কোনো ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম আন্দোলন করার চেষ্টা করে, তখনই তাদের উপর নেমে আসে হত্যাযজ্ঞ, তাদের উপর নেমে আসে নির্যাতন, তাদের উপর নেমে আসে মামলা, হামলা এবং তাদেরকে হল থেকে বের করে দেওয়া। বর্তমান ছাত্র সমাজকে অবশ্যই তারা তাদের লক্ষ্যে পৌঁছার জন্যে, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে, হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্যে তাদেরকে অবশ্যই যে কোনো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে মাঠে থাকতে হবে, ক্যাম্পাসে থাকতে হবে, মধুর ক্যান্টিনে বসতে হবে, প্রতিবাদ করতে হবে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে আমান বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না দিলে পরিণতি 90-এর মতোই হবে। বিষয়গুলো নিয়ে কনসার্ন, আমরা বিষয়গুলো নিয়ে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আমরা স্বাভাবিক সাভারের সালেপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশাপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে ফাটল দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকে সালেপুরে তুরাগ নদীর ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। পূর্ব পাশে সেতুর ব্যবহার হয় রাজধানীতে যানবাহন প্রবেশের জন্য, আর পশ্চিম পাশের সেতু বের হওয়ার জন্য। বুধবার পূর্ব পাশের সেতুর নিচের গার্ডারে ফাটল দেখা দেয় বুধবার সন্ধ্যা থেকে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই অবস্থায় সালেপুর সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রী ও চালকদের। পণ্য পরিবহন ট্রাক আটকে থাকায় ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। অনেক গাড়ি যানজটের জন্য বসে আছে, অনেক গাড়ি চলতেছে না, অনেকের সমস্যা ভাই। হাইটে আসতেছে, হেমায়তপুর থেকে হাইটে আসতেছে, এদিকে হেমায়তপুর পর্যন্ত জাম লেগে গেছে। এই আরিচা মহাসড়ক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অফিস আদালত সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ হয়ে। সংশ্লিষ্টরা বলছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত কাজ চলছে। কি আছে এই ব্রিজের উপর দিক দিয়ে, এই কারণে ব্রিজের উপরে আমরা গাড়ি চলাচলটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি হয়তো ব্রিজের কাজ শেষ হলে আমরা এটা শুরু করে দেব।
তবে জনদুর্ভোগ কমাতে বিকল্প পথে রাজধানীর পাশের বেড়িবাঁধ হয়ে যান চলাচলের পরিকল্পনা করছে সড়ক ও জনপথ বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বৃষ্টি মেরামতে কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং গাড়ি চলাচল কবে নাগাদ করতে পারে এবং এটি স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটা কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি যেমনটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেপুর ব্রিজের। সেখানে কিন্তু আপনি জানেন যে গতকালকে কিন্তু যে এই যে মানে যেই ব্রিজটি ফাটল দেখা দেওয়ার কারণে এবং ঠিক 1.5 ফিট কিন্তু দেবে গেছে, দেবে যাওয়ার কারণে কিন্তু এইখানকার আতঙ্কে কিন্তু আসলে সড়ক ও জনপথ বিভাগ এসেই কিন্তু প্রথমে ডাইভারশন করেই কিন্তু আপনি দেখছেন যে বিকল্প রাস্তা তৈরি করে কিন্তু সেটা বন্ধ করে দিয়ে সেই এক লাইন করে গাড়ি চালাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু যারা এখানকার যাতায়াত করছে অনেকেই দুর্ভোগের শিকার হচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন আসলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন, কি কষ্ট করে হেঁটে আসলেন, কতক্ষণ জ্যাম পেলেন? 20 মিনিট জ্যাম পেয়েছি। আমি সাভার থেকে ঢাকা বাইতুল মোকাররম যাব, খুব কষ্ট করে হেঁটে যাচ্ছি। এই ব্রিজটা ফাটল ধরার জন্য মূলত এই ভোগান্তি, এটা খুব কষ্টদায়ক একটা জার্নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, দুর্ভোগের শিকার মানে পায়ে হেঁটে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে কিনা, কি সমস্যা? বিষয় হচ্ছে যে আমাদের সমস্যার শেষ নেই। আর বিশেষ করে এই আমিনবাজারের সালেপুর ব্রিজটি 70 দশকে স্থাপিত হয়েছে, কিন্তু মাঝে মধ্যেই ব্রিজটি ধসে পড়ে আর এখানে এই সমস্যার অন্ত নাই। আর বিশেষ করে গণপরিবহনের যে একটা চাপ, এই চাপের কারণেই ব্রিজটা যদি আরও উন্নয়ন করতো তাইলে জনদুর্ভোগ একটা নিরসন হইতো। আমাদের দাবি হচ্ছে এটাই যে আমাদের এই লক্ষ লক্ষ জনতা এই রাস্তা দিয়ে একমাত্র যায়, যেহেতু বিকল্প কোনো রাস্তা না থাকার কারণেই আমাদের সমস্যা শেষ নেই, ব্রিজ নষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাতে চাই পরিবহনগুলি রয়েছে, সেটা কিন্তু যে ডাইভারশন সড়ক করে কিন্তু সেটা যেহেতু সেতুটি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণর কারণেই কিন্তু সেখানে আসলে এই যানজট নিরসন করতে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু কাজ করছে এবং আপনি দেখছেন যে তারা সেখানে এই যে যানজট নিরসন করতে নাজমুল আপনাকে ধন্যবাদ। সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এলপিজির মূল্য নির্ধারণে শুনানি চলছে রাজধানীর বিয়াম মিলনায়তনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি হবে না সেই প্রশ্নটি এইবার ফিরে আসি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এলপি গ্যাস অর্থাৎ এলপিজি অপারেশনাল লাইসেন্সিং নীতিমালা 2017-এর 3-1 অনুচ্ছেদ মতে সরকার অর্থাৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপি গ্যাসের খুচরো মূল্যহার নির্ধারণ পদ্ধতি প্রণয়ন করবে। 2017 সালে বলা করবে, কিন্তু সে কোনো পদ্ধতি প্রণয়ন করেনি। এই পদ্ধতি প্রণীত না হওয়ায় বিআরসি সে মূল্যহার নির্ধারণ করতে পারেনি। এই তথ্য কি সঠিক? যদি তথ্যে ভুল থাকে আপনারা যে কেউ কারেকশন করে দিতে পারেন। সেকেন্ড তথ্য হচ্ছে বিআরসি কর্তৃক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রদত্ত পত্র 2/12/2020 তারিখের প্রদত্ত ডিসেম্বর মাসের 2 তারিখে। দর্শক, বিয়াম মিলনায়তন থেকে এলপিজির মূল্য নির্ধারণের শুনানি দেখছিলেন। যশোরে পুলিশ হেফাজতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে বিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। আইনজীবীরা বলছেন এ ধরনের ঘটনায় আইনের অপব্যবহার হচ্ছে। অবশ্য পুলিশ সুপার দাবি করেছেন পুলিশ হেফাজতে কোনো মারপিটের ঘটনা ঘটেনি। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ মুহূর্তে এসে ক্যাপিটল হিলে হামলার জেরে
দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন তিনি। জাতীয় দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন রিপাবলিকান বেশ কয়েকজন নেতাও। প্রস্তাবটি সিনেটে যাবে আগামী 19 জানুয়ারির পর। তবে সিনেটে অভিশংসিত হলে তিনি চিরদিনের জন্যই হারাবেন প্রেসিডেন্ট হবার যোগ্যতা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। গণতন্ত্রের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রে আবারও গড়া হলো নতুন রেকর্ড। গেল সপ্তাহে ক্যাপিটল ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে পড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তিনিই হলেন মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি 2 দফায় অভিশংসিত হলেন। মার্কিন স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে 232-197 ভোটে অভিশংসনের সিদ্ধান্ত নেন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা, যাতে ভোট দেন 10 জন রিপাবলিকান নেতাও। সহিংস বিদ্রোহে উস্কানি দেওয়ার জন্য দায়ী করে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে পাশ হয় প্রস্তাবটি। এদিকে টুইটারে আপলোড করা এক ভিডিওতে সবাইকে ঐক্যবদ্ধ এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে নিজের অভিশংসন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ডেমোক্রেট বা রিপাবলিকান যেই হন না কেন, সহিংসতার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র হচ্ছে আইন কানুনের দেশ। গেল সপ্তাহে যারাই হামলার সাথে জড়িত ছিল সবাইকেই বিচারের আওতায় আনা হবে। তবে প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব আগামী 19 জানুয়ারির পর যাবে উচ্চকক্ষ সিনেটের শুনানিতে। 100 সদস্যের সিনেটে 2/3 সদস্য সম্মতি দিলেই রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প। তবে শুনানির একদিন পরেই শপথ নেয়ার কথা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের। আর এই শুনানি প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্তই হয়তো নিজ পদে থাকবেন ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে 2020 সালে বিশ্বজুড়ে স্থবিরতা দেখা দিলেও গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে বিএমডব্লিউ। বুধবার এক ঘোষণায় জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টি জানিয়েছে চীনে তাদের বিক্রি পূর্ববর্তী বছরের তুলনায় বেড়েছে 7.4%। সিনহুয়া জানায় 2020 সালে চীনে 7,77,379টি গাড়ি সরবরাহ করেছে বিএমডব্লিউ ও এমআইএনআই ব্র্যান্ড। 1994 সালে দেশটির বাজারে প্রবেশের পর এটাই বিএমডব্লিউ সর্বকালের সর্বোচ্চ বার্ষিক বিক্রি বলে জানিয়েছে সংস্থাটি। 2020-এ শুধু চীনেই বিশ্বজুড়ে মোট বিক্রি 23 লাখ গাড়ির প্রায় 1/3 বিক্রি হয়েছে। গেল বছর সামগ্রিকভাবে বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড রোলস রয়েস সহ বিএমডব্লিউ গ্রুপের বিক্রি পূর্ববর্তী বছরের তুলনায় 8.4% সংকুচিত হয়েছে, যদিও চতুর্থ প্রান্তিকে এসে বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছিল 3.2%। আরেকটি বিরতি নিচ্ছে সঙ্গে বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ওয়ানডে সিরিজকে সামনে রেখে সীমিত পরিসরে মাঠের অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুর হোম অফ ক্রিকেটে সকালে অনুশীলন শুরু করে ক্যারিবীয়রা। দিনের শুরুতে টেস্ট দলে ডাক পাওয়া ক্রিকেটাররা স্ট্রেচিং এর পাশাপাশি আলাদা সেশনে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। এরপর দুপুরে অনুশীলন শুরু করে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এর আগে টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ প্রায় 40 জনের বহন নিয়ে ঢাকায় আসে ওয়েস্ট ইন্ডিজ দল। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।